আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আজকে আমরা যে অধ্যায় নিয়ে আলোচনা করব। ইতিপূর্বে আমরা একটি অধ্যায় শুরু করেছি। যারা আমার পূর্বে ক্লাসটি করেছ সেই ক্লাস অনুসারেই আমরা দশম অধ্যায় বিদ্যুৎ ও চুম্বকীয় ঘটনা এই অধ্যায়টি আলোচনা করেছি। আমরা পার্ট 4 এবং 5, 6 পর্যন্ত আমাদের আলোচনা শেষ হয়েছে। তো আমি প্রথম কিছু সময় তোমাদের কাছে কোঅপারেট করতে চাই। আসলে তোমরা বাসায় কতটুকু পড়েছো? আমি কিছু বিষয় তোমাদের প্রশ্ন করতে চাই যে তোমরা আসলে কতটুকু বাসায় আহ, পড়ছো বা আমার পূর্বে ক্লাসটি বুঝতে পেরেছো। প্রথম কথা হলো আধান কি, এটা জানবো। দ্বিতীয় প্রশ্ন হলো স্থির বিদ্যুৎ কি? তৃতীয় প্রশ্ন হলো জলবিদ্যুৎ কি? সর্বশেষ হলো পরিবাহী কোনটি? পরিবাহী, অপরিবাহী, অর্ধপরিবাহী। এই বিষয়গুলো আমি তোমাদের কাছে আউটপুট নেওয়ার চেষ্টা করব। আমি জিজ্ঞাসা করব তোমাদের, আমি যখন তোমাদের আনমিউট করব তোমরা তোমাদের মাইক্রোফোন অন করে এই প্রশ্নের উত্তর আমাকে দিতে হবে। দেন আমরা পরবর্তী ক্লাসে দেওয়ার চেষ্টা করব। যারা জয়েন করেছো আমি তোমাদের আনমিউট করতেছি। তোমরা অবশ্যই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবে। ফুয়াদ হোসাইন, রোল 74। ফুয়াদ হোসাইন, রোল 74, ক্লাস 7। ফুয়াদ হোসাইন, তুমি প্রথম প্রশ্নের উত্তরটা দাও। আধান কি, কি বলেছো তুমি? আমি ক্লিক করতেছি আগুন সাগুন। রোল 55। রোল 55, আধান কি বলো দেখি তুমি। বাসায় পড়ছো আধান কাকে বলে? স্যার আধার মানে অন্ধকার। হ্যাঁ, আরিশা। আরিশা, রুল 4, সেকশন গার্ল। আরিশা, আধান কাকে বলে বলো দেখি তুমি। আরিশা বলো দেখি আধান কাকে বলে। স্যার আমি মনে হয় আগের ক্লাসটাতে জয়েন করি নাই। গত স্যার ক্লাস, আগের ক্লাসটাতে জয়েন করি নাই, ক্লাসে পড়াশোনা ছিল। আচ্ছা আচ্ছা ঠিক আছে। পড়া- সৌরভ 171। সৌরভ 171, তুমি তো গত ক্লাসটা করেছো। সৌরভ 171, তুমি বলো দেখি আধান কাকে বলে। একজন তো এই দাদাটারি এনে করলাম নাম লেখা তারি সৌরভ 171, বলো দেখি আধান কাকে বলে। এলেলা। স্যার করি নাই, স্কুলে গেছিলাম। গত ক্লাসে করো নাই, তুমিও করো নাই।
আচ্ছা দেখি আর কারণ জিজ্ঞেস ক্লাস করি। টেস্ট দিতে কালকে তো পূজা সরকার, পূজা সরকার, এল এ পূজা সরকার বলো দেখি আদান কাকে বলে? এম আই মি ওয়াই এ রুল দিছে দেখা দিই পূজা সরকার, রোল 3, ক্লাস 7, বালিকা শাখা। দেখাই তো তামিম, তামিম 89। তুমি দেখি বলো তো আদান কাকে বলে? স্যার আমি আগের ক্লাসে ছিলাম না গত ক্লাস ছিল না? আচ্ছা ঠিক আছে। Ya final más puede. এতক্ষণে আমি তোমাদের সাথে কোঅপারেট করার চেষ্টা করলাম যে আসলে কে কতটুকু ক্লাসটা করতে সক্ষম হয়েছে। দুর্ভাগ্যের বিষয় আমি একজন স্টুডেন্টও পেলাম না যে আমার গত ক্লাসটি করেছে। তাহলে ক্লাস করলো কারা? গত ক্লাসে যারা জয়েন করেছো তারা কি আজকে ক্লাসে নেই? একজনও তো আমাকে বলতে পারলে না যে আধান কাকে বলে। যদি তোমরা এই টপিকসটুকু না বুঝো পরবর্তী টপিক্সে আগানো আসলে সমীচীন হবে না। আমি আবারও আজকের ক্লাসে শুধু এই টপিকসগুলো নিয়ে আলোচনা করছি। সকলেই খুব ভালোভাবে আজকের ক্লাসটা বোঝার চেষ্টা করো। প্রথমে আমি বলবো আধান কাকে বলে। আমরা জানি পৃথিবীতে অনেকগুলো পরমাণু রয়েছে বা পদার্থ রয়েছে, যে কোনো কিছুই ক্ষুদ্র ক্ষুদ্র পরমাণু নিয়ে গঠিত, অণু নিয়ে গঠিত এটা বলা হয়। তো প্রতিটা পদার্থ, প্রতিটা পরমাণু কতগুলো মৌলিক কণিকা থাকে যেগুলো বেষ্টন করে সে চলে। অর্থাৎ একটা পরমাণু সাধারণত মৌলিক কণিকা হয় তিনটি, যদি আমরা বলি কি কি, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। এই ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এগুলা যেই বৈশিষ্ট্যপূর্ণ যে ধর্ম, এটাই হলো মূলত আধান। আমি আবারও বলছি, মৌলিক পদার্থের বৈশিষ্ট্যপূর্ণ ধর্মই হলো আধান। এখন যে আমরা আরেকটু গোছালোভাবে বলি, মৌলিক যে পদার্থগুলো রয়েছে বা মৌলিক কণিকা যে রয়েছে, ইলেকট্রন, ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন, এই তিনটি হলো মৌলিক কণিকা। তিনটি মৌলিক কণিকার মধ্যে ইলেকট্রনের চার্জ হলো মাইনাস, প্রোটনের চার্জ হলো প্লাস, নিউট্রনের চার্জ শূন্য, অর্থাৎ চার্জ নিরপেক্ষ বলা হয়। তো ইলেকট্রন এবং প্রোটনের মৌলিক যে বৈশিষ্ট্যপূর্ণ যে ধর্ম, সেটাই হলো মূলত আধান। আমি যদি তোমাদের বই থেকে মার্ক করে দিতে চাই, তোমাদের বইয়ের 102 পৃষ্ঠায় তোমরা পাবে যে তোমাদের এখানে সংজ্ঞাটা ব্যাপার দেওয়া নাই, কিন্তু আমি তোমাদের গত ক্লাসেও আলোচনা করার চেষ্টা করেছি। আমি বোর্ডে একটু লিখে দিচ্ছি তোমাদের। আধান আধান ইলেকট্রন ও প্রোটনের বৈশিষ্ট্যপূর্ণ ধর্মই হলো আধান। এই আধানের উৎপত্তি হয় কিভাবে?
আধানের উৎপত্তি হয় ঘর্ষণের মাধ্যমে। তাহলে আধান সম্পর্কে আমরা জানলাম, এরপর আমরা জানলাম আধানের উৎপত্তি হয় ঘর্ষণের মাধ্যমে। এটা তোমাদের বই আসলে ওইভাবে সংখ্যাগুলো দেওয়া নেই। গত ক্লাসে আমি আলোচনা করেছি যে আধান কাকে বলে বা আধানের উৎপত্তি হয় কি করে, সব কিছু বিষয়ে চেষ্টা করেছি ঘটনামূলক আলোচনা করার জন্য। আমি আবারও রিপ্লাই করলাম। তো আধান ইলেকট্রন ও প্রোটনের বৈশিষ্ট্যপূর্ণ ধর্মই হলো আধান বা চার্জ, আর আধানের উৎপত্তি হয় ঘর্ষণের মাধ্যমে। অর্থাৎ তুমি দুটি পদার্থ যখন ঘর্ষণ করবে তখন একটা নিয়ে নতুন একটা চার্জ বা আধানের উৎপত্তি হবে, সৃষ্টি হবে। সেটা হতে পারে প্লাস, সেটা হতে পারে মাইনাস। এবং তুমি কখন বুঝবে এখানে প্লাস না মাইনাস? তুমি যখন দুইটা পদার্থ ঘষবে, কোনো পদার্থের কাছে নিবে, যদি দেখো যে বিকর্ষণ করছে তাহলে ধরে নিতে হবে এখানে বিপরীতধর্মী চার্জ রয়েছে। যদি দেখা যায় যে আকর্ষণ করছে তাহলে ধরে নিতে হবে এখানে বিপরীতধর্মী চার্জ রয়েছে। এখন আমরা আসি স্থির বিদ্যুৎ কি। তোমাদের বাসা অবশ্যই সুইচ বোর্ড রয়েছে, যেখান থেকে তুমি তোমার ঘরের লাইট ফ্যান চালিয়ে থাকো। তো এই যে সুইচ বোর্ড রয়েছে আমরা জানি সেখানে কারেন্ট থাকে, আবার যখন গোটা তোমার বাসায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকে, অর্থাৎ কারেন্ট যেখান থেকে সাপ্লাই হয়, তোমার এখানে কারেন্ট না থাকলে আমরা বলি যে কারেন্ট নেই। কিন্তু যখন কারেন্ট থাকে তখন কিন্তু আমার সরাসরি ফ্যান চলে না, লাইটও জ্বলে না, আমাকে সুইচগুলো অন করতে হয়। যেই জায়গায় আমাদের সুইচগুলো রাখা আছে এটাকে বলি আমরা সার্কিট বোর্ড বা তড়িৎ বর্তনী বলে থাকি। এই তড়িৎ বর্তনীতে যখন তড়িৎ বা কারেন্ট বা ইলেকট্রন, তুমি যেটাই বলো না কেন তোমার ভাষায়, যে বিদ্যুৎ, তো তড়িৎ বর্তনীতে যখন বিদ্যুৎ জমা থাকে, অর্থাৎ আবদ্ধ জায়গায় বিদ্যুৎ যখন জমা থাকে, এটাকে আমরা বলি স্থির বিদ্যুৎ। আমি আবারও বলছি যে তড়িৎ বর্তনীতে, অর্থাৎ কোনো আবদ্ধ জায়গায় তড়িৎ যখন জমা থাকে সেটাকে আমরা বলি স্থির বিদ্যুৎ। তো আমরা স্থির বিদ্যুৎটাও জানলাম, আধানটাও জানলাম। এখন আমরা আসবো চলবিদ্যুৎ। আমি যখন এই আবদ্ধ জায়গা থেকে যখন ফ্যানের বা লাইটের সুইচ অন করি, তখন ফ্যান চলে, লাইট জ্বলে, তখন যে অবস্থা তৈরি হয় যে লাইট জ্বলছে অথবা ফ্যান চলছে, সেক্ষেত্রে আবদ্ধ জায়গা থেকে তড়িৎ বা কারেন্ট বা বিদ্যুৎ শুরু হয়, রানিং হয়, চলাচল করে তারের মাধ্যমে, ফলে ফ্যান চলে। এই যে আবদ্ধ জায়গা থেকে তড়িৎ চলাচল শুরু করলে এটাকে আমরা বলি চলবিদ্যুৎ। তার মানে চলবিদ্যুৎ কি, এটাও আমরা জেনে গেলাম। যে এরপর আমরা আসি যে পরিবাহী, অপরিবাহী এবং অর্ধপরিবাহী। তাহলে পরিবাহী, অপরিবাহী এবং অর্ধপরিবাহী যদি আমরা আলোচনা করতে চাই, আমরা যেই তারের মধ্য দিয়ে আমাদের তড়িৎ পাস হচ্ছে, সাধারণত আমরা দেখি পরিবাহী পদার্থ অনেক, আমাদের মানবদেহ আমাদের পরিবাহী। কারণ আমরা যখন কারেন্টের শক খাই, অর্থাৎ কারেন্টের সুইচের মধ্যে যদি হাত দেই বা কোনো কারণে আমাদের কারেন্টের তারের যেখানে কারেন্ট থাকে সেখানে হাত লেগে যায়, তাহলে আমরা কারেন্টে আসলে আঘাতপ্রাপ্ত হই, আমরা শক খাই, আমাদের কখন ধরে রাখে বা ছেড়ে দেয়, বা আমরা এক কথায় বিদ্যুৎ নিষ্পৃষ্ট হয়ে বিদ্যুৎ আমাদের আক্রমণ করে। এই ক্ষেত্রে যে এক্ষেত্রে বোঝা যায় যে সেটা তড়িৎ পরিবাহী। পরিবাহী বলতে আসলে বিষয়টা কি, মানে যে সকল পদার্থ এর মধ্য দিয়া তড়িৎ খুব সহজেই অনায়াসেই প্রবাহিত হতে পারে, সেটাই হলো কি মূলত পরিবাহী। অর্থাৎ এই পরিবাহী আমরা বলবো এমন পদার্থ যেখান দিয়ে এমনিতে কী হবে, তড়িৎ প্রবাহিত হবে। যেমন আমি যখন সুইচ অন করি, একটি তারের মধ্য দিয়া, তারের ভিতরে কি আছে, একটা তামার তার আছে, তামার তারের মধ্য দিয়ে তড়িৎটা পাস হয়ে আমাদের যেখানে সুইচ আছে, যেখানে ফ্যান আছে বা লাইট আছে, সেই জায়গায় গিয়ে ধাক্কা দিচ্ছে, ফলে এই কারেন্টের প্রভাবে ফ্যানটা ঘুরছে, লাইটটা জ্বলছে। তো তার মানে এটা একটা পরিবাহী পদার্থ। তো যে সকল পদার্থের মধ্য দিয়ে তড়িৎ খুব সহজেই প্রবাহিত হয় তাদেরকে আমরা বলি পরিবাহী। আচ্ছা, এখন আমরা আসি অপরিবাহী কি আসলে। অপরিবাহী বলতে আমরা বুঝি যে এটা এমন পদার্থ যার মধ্য দিয়ে তড়িৎ কোনোভাবেই প্রবাহিত হবে না। যেমন শুকনো কাঠ, তুমি শুকনো কাঠ দিয়ে সারাদিনও যদি তুমি সুইচের যেখানে কারেন্ট থাকে গুঁতা মারো বা টাচ করো, বা কোনোভাবেই সেটা কি হবে না, কারেন্ট প্রবাহিত হবে না, কারণ সেটা কারেন্ট অপরিবাহী, বিদ্যুৎ অপরিবাহী বলা হয়। তার মানে বুঝলাম যে সকল পদার্থের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হবেই না, সহজ কিংবা কঠিন কোনোভাবেই না। অর্থাৎ অপরিবাহী পদার্থ হলো সেগুলো যাদের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হয় না, সেগুলো হলো
তড়িৎ অপরিবাহী। এরপর আমরা আসি অর্ধপরিবাহী। হ্যাঁ, অর্ধপরিবাহী কিছু বিশেষ পদার্থ রয়েছে, যেমন জার্মানিয়াম, সিলিকন, কেরোসিন। এই পদার্থগুলো হচ্ছে আংশিক তড়িৎ প্রবাহিত হবেই না তা নয়, হবে, তবে আংশিক অল্প অল্প তড়িৎ প্রবাহিত হবে। আহ, এগুলো হলো অর্ধপরিবাহী। এক কথায় যে সকল পদার্থের মধ্য দিয়ে তড়িৎ আংশিক প্রবাহিত হয় তাদেরকে আমরা বলি তড়িৎ অর্ধপরিবাহী। তা আমরা তিনটা সংজ্ঞা জানলাম, অর্থাৎ গত ক্লাসে আমি কিছু বিষয় এক বাক্যে রিভিউ করার চেষ্টা করেছি। এখানে আমরা অনেক বিষয় হয়তো আলোচনা করেছি, চার্জের অস্তিত্ব, সেটা আমি আজকে নাই বললাম, কারণ ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়গুলো আমি গত ক্লাসে খুব সুন্দরভাবে খণ্ডন করার চেষ্টা করেছি। আজকে জাস্ট আমি মূল টপিকসগুলো গত অধ্যায়ে যারা গত ক্লাসে যারা করনি তাদের জন্য একটু উপস্থাপন করলাম। এখন আমরা যেখানে যাব, যে পাঠ 7 ও 8, তোমাদের বইয়ের টপিকস পাঠ 7 ও 8। এখানে আমাদের খুব মজার আলোচনা রয়েছে যে আসলে জলবিদ্যুতের যে ব্যবহার করে থাকি। আসলে একটা বিষয় মনে রাখবে, স্থির বিদ্যুৎ আবদ্ধ জায়গায় জমা থাকে, সেটা যখন আমরা ব্যবহার করি তখন সেটা হয়তো জলবিদ্যুৎ, সেটা স্থির বিদ্যুৎ থাকে না। তো এখানে জলবিদ্যুতের ব্যবহার আমরা জানবো। কিছু কিছু বিষয় রয়েছে, যেমন বৈদ্যুতিক বাল্ব রয়েছে, টর্চ লাইট রয়েছে, বৈদ্যুতিক পাখা, বৈদ্যুতিক হিটার, বৈদ্যুতিক ইস্ত্রি। আসলে এই যে আমি নামগুলো বললাম, বৈদ্যুতিক বাল্ব, টর্চ লাইট, বৈদ্যুতিক পাখা, ভিন্ন ভিন্ন পদার্থের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন পরিবাহী পদার্থ যুক্ত করা হয়। সেক্ষেত্রে তাদের তড়িৎ প্রবাহের যে মাত্রা, অর্থাৎ কোথাও বেশি, কোথাও দ্রুত, কোথাও আস্তে, এটা বোঝা যায়। এই যেমন এখানে আমি যদি প্রথমে বলি বৈদ্যুতিক বাল্ব, যে এখানে আসলে বিশেষ ধরনের একটা তার ব্যবহার করা হয়, সেটা বলা হয় টাংস্টেন তার। তোমরা দেখবে হয়তো এখন দেখা যায় না, এরপরে তোমরা একটা কাজ করতে পারো, তোমরা নষ্ট লাইট অথবা বাজার থেকে একটা কম দামি লাইট কিনে ভাঙা ভিতরে দেখবা যে যেখানে লাইটটা জ্বলে সেই জায়গায় আসলে আলাদা কোনো বাতি দেওয়া নেই, সেই জায়গায় দুইটা তার রয়েছে, দুইটা তারের মধ্যে একটা সংযোগ রয়েছে, যেটাকে আমরা বলি টাংস্টেন। দেখতে সোনালী কালারের মতো হবে, একটু রেক হবে, সোনালী কালার, পাতলা। এইটা যখন ওই কারেন্টটা প্রবাহিত হয়, কারেন্টটা যখন প্রবাহিত হয় এটা জ্বলে ওঠে। তো এটা এরকম মাত্রা যে কারেন্ট প্রবাহিত হবে, কিন্তু এটা কিন্তু অত বেশি জ্বলে পুড়ে সার্কার হয়ে যাবে না, জ্বলবে। এই জ্বলাটাই হয় আমরা বিশেষ একটা গ্লাস দিয়ে আটকে দিই, ফলে ওই জায়গাটা আলোকিত হয়। ওই আলোকিত হওয়াটা চতুর্দিকে ছড়ায় পড়ে, ফলে আমরা আমাদের রুমটা আলোকিত হয়, বা আমাদের যেই জায়গায় আলো প্রয়োজন সেখানে আমরা আলো পাই। এখানে তেমন তাপ সৃষ্টি হয় না, কিন্তু আলো পাওয়া যায়। তো এখানে বৈদ্যুতিক বাল্ব বললাম, যে এখানে কী করা হয়, বিশেষ একটা তার ব্যবহার করা, সেটাকে কী নাম বলছি, টাংস্টেন তার। এটা মনে রাখতে হবে তোমাদের। তো আমি একটু তোমাদের বইয়ে যে বিষয়টা আছে একটু বলতে চাই, যে আমরা সবাই এই বাল্বের সাথে পরিচিত। দুটি মোটা তার একটি বায়ুশূন্য বা নিষ্ক্রিয় গ্যাসপূর্ণ বাল্বের বায়ুনিরুদ্ধ মুখের মধ্য দিয়ে ভিতরে প্রবেশ করানো থাকে। বাল্বের ভিতরের তারের দুই প্রান্তের সাথে সরু টাংস্টেনের তারের কুণ্ডলী সংযুক্ত থাকে। আমি তোমাদের একটু আগে বলছিলাম যে টাংস্টেন থাকে, যে সেই তারটা এখানে বলা হচ্ছে। এটিকে ফিলামেন্ট বলা হয়। হ্যাঁ, এটিকে আরও একটি নাম বলা হয় ফিলামেন্ট, অর্থাৎ যুক্ত করা হয়। তো কারণ একটা ক্যাথোড, অ্যানোড এবং তৃতীয় যেই তড়িৎদ্বার থাকে সেটাকে বলা হয় ফিলামেন্ট। তো এটা আমি যদি তোমাদের এখানে সুইচের মাধ্যমে দেখাচ্ছি, এখানে যদি লাইটটা থাকে, মানে ওই তারটা, তাহলে এখানে একটা থাকে, এখানে একটা, এটা একটা তড়িৎদ্বার, এটা একটা তড়িৎদ্বার, ধরলাম এটা প্লাস, ধরলাম এটা মাইনাস। এই মাঝখানে একটা টাংস্টেন তার থাকে, এইটাই জ্বলে উঠে, জ্বলে উঠলে এই লাইটটা, মনে করি এটা একটা লাইট আমি এঁকে দিলাম, হয়তো এরকম লাইট তোমরা পাবে না, এরকম এলইডি লাইট তোমরা পাবে। তো এই যে এটা যখন জ্বলে তোমরা দেখবে যদি লাইট নষ্ট হয়ে যায়, এটা ক্রস, তার মানে এটা বিচ্ছিন্ন হয়ে যায়। এটা বিচ্ছিন্ন হয়ে গেলে আর যেহেতু সংযোগ হয় না, সুতরাং তড়িৎ আর প্রবাহিত হয় না, ফলে লাইটটাও জ্বলে না, আমরা বলি নষ্ট। আসলে এই ধরনের লাইট এখন আর নাই। এখন নতুন প্রযুক্তি অর্থাৎ এলইডি এগুলো বেশি ব্যবহার হয়। লাইট ইমেজিং ডায়োড বিশেষ প্রযুক্তি তৈরি, এটা আরও উন্নত মানের হয়। তো আগে যে লাইটগুলোতে রয়েছে সেগুলোতে এইভাবে আসলে টাংস্টেন তার ব্যবহার করা হয়। এগুলো আরও জটিলভাবে, আরও সুন্দরভাবে, আরও মানে উন্নত প্রযুক্তির মাধ্যমে এগুলো তৈরি করা হয়, যেগুলো আমরা এখন বর্তমানে সবচেয়ে বেশি ব্যবহার করে থাকি, এলইডি বাল্ব। তো আমরা জানলাম বৈদ্যুতিক বাল্বে আসলে কোন তার ব্যবহার করা হয়, এটা খুব জরুরি। এবং এখানে কি তাপ আমার জরুরি নাকি বিদ্যুৎ জরুরি, তোমাকে মনে রাখতে হবে বৈদ্যুতিক বাল্ব দিয়ে আমি আলো চাই, নট তাপ। সুতরাং আমার এখানে আলো বেশি প্রয়োজন, সুতরাং আলো পাই বেশি। আর হলো আমি এখানে যে তারটা ব্যবহার করি সেটা হলো টাংস্টেন তার।
এখন আমরা যাব টর্চ লাইট। আমরা সবাই টর্চ লাইটের সাথে পরিচিত। টর্চ লাইটে মূলত ব্যাটারির সাথে ছোট একটি বাল্ব থাকে, এটা আমরা দেখি, আমরা সচরাচর আমাদের পরিচিত, আমরা এরকম টর্চ লাইট ব্যবহার করে থাকি। তো সুইচ যদি আমরা অন করি তাহলে দেখা যায় যে বাল্ব জ্বলে ওঠে। এই বাল্বের আলো ছড়িয়ে দেওয়ার জন্য সামনে একটি কাঁচ ব্যবহার করা হয়। এরপর আমরা আসি বৈদ্যুতিক পাখা। বৈদ্যুতিক পাখাতে বিদ্যুৎ প্রবাহকে ব্যবহার করা হয় মূলত যান্ত্রিক কাজ করার জন্য। এতে বিদ্যুৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করে পাখাকে ঘোরানো হয়। পাখার গতি নিয়ন্ত্রণ করার জন্য একটি রেগুলেটর ব্যবহার করা হয়। এখানে তোমাদের একটি পয়েন্ট আমি বলে রাখি যে আমরা যে বৈদ্যুতিক পাখা ব্যবহার করে থাকি, আমাদের সুইচে অর্থাৎ সুইচ বোর্ড যেখানে সার্কিট বোর্ড থাকে, এই সার্কিট বোর্ডে যেই রেগুলেটর থাকে, আসলে আমি যখন সুইচ অন করি ফ্যান যে চলে, আমি রেগুলেটর দিয়ে জাস্ট নিয়ন্ত্রণ করে থাকি যে ফ্যান আমার কতটুকু বাতাস দরকার, কম বা বেশি সেটা আমি নিয়ন্ত্রণ করি, কিন্তু বিদ্যুৎ খরচ কিন্তু একই হয়। এটা মনে রাখো, এটা খুব একটা শর্ট প্রশ্ন যে ফ্যান আমি যখন চালাই আস্তে কিংবা জোরে বা মিডিয়াম, সেক্ষেত্রে কি বিদ্যুতের বা বিদ্যুৎ প্রবাহে কোনো তারতম্য ঘটে কিনা? নো, এখানে যা বিদ্যুৎ আসা তোমার বোর্ডে চলে আসছে, জাস্ট তুমি নিয়ন্ত্রণ করতেছো, তুমি দিচ্ছ না, এটাই, কিন্তু বিদ্যুৎ কি খরচ একই হয়। তো আমরা জানলাম বৈদ্যুতিক পাখা সম্পর্কে, এখন আমরা যাব বৈদ্যুতিক হিটার। এখানে একটা অনেক মজার বিষয়, বৈদ্যুতিক হিটারে তুমি কি আলো দরকার নাকি তাপ দরকার? তুমি তো চা খাবে অথবা পানি গরম করবে, তো চা আর পানি যেটাই হোক না কেন বা দুধ যেটাই তুমি এখানে গরম করতে চাও, আসলে এই জায়গায় তোমাকে অতি দ্রুত তোমার প্রয়োজন তাপ সৃষ্টি করা, কারণ তাপ হলে পানিটা দ্রুত গরম হবে, আমি চা তৈরি করতে পারবো বা আমি অন্য কোনো কাজ করতে পারবো গরম পানি দিয়ে। তো সেই ক্ষেত্রে এখানে ওই যে বৈদ্যুতিক বাল্বে আমরা যে টাংস্টেন তার ব্যবহার করেছি, এখানে সেই তার ব্যবহার করা যাবে না, কারণ টাংস্টেন তার এত পরিমাণ উত্তপ্ত হয়, এই পদার্থের এমন একটা গঠন রয়েছে, এমন একটা কার্যকারিতা রয়েছে, সে শুধু আলো আমাকে দিবে খুব দ্রুত, কিন্তু তাপ দিবে না বেশি, তাপ অনেক লেন্দি হবে। ফলে আমরা যখন এই বৈদ্যুতিক হিটার ব্যবহার করে থাকি, এই জায়গায় আমরা নাইক্রোম তার ব্যবহার করে থাকি। কী তার বলছি? নাইক্রোম তার। কেন? আমার এই জায়গায় প্রয়োজন হলো আমি তাপ চাই, নট আলো, কারণ আমাকে পানি গরম করতে হবে, আমাকে দ্রুত চা পান করতে হবে, আমি ওয়েট করতে পারবো না, দ্রুতই আমি চা পান করব, ফলে আমাকে দ্রুত পানি গরম করে চা তৈরি করতে হবে। তো সেই ক্ষেত্রে আসলে বৈদ্যুতিক হিটারে আমরা কি করি, কি বলছিলাম, নাইক্রোম তার ব্যবহার করি। এখানে আমার প্রয়োজন তাপ, আলো প্রয়োজন নেই, তাই এখানে আমরা কি করি, নাইক্রোম তার ব্যবহার করে থাকি। এখন আমরা একটু তোমাদের বইয়ে কী আছে আমরা একটু পড়ে নিই। আমরা অনেকেই বৈদ্যুতিক হিটারের সাথে পরিচিত। হিটারের মধ্যে অপরিবাহী পদার্থে একটি গোল চাকতি থাকে, চাকতিতে নাইক্রোম তারের কুণ্ডলী সাজিয়ে রাখা হয়। বিদ্যুৎ প্রবাহ চালনা করলে তারটি গরম হয় এবং উত্তপ্ত হয়ে তাপ বিকিরণ করে। আচ্ছা, আমাদের বাসাবাড়িতে বৈদ্যুতিক হিটার চালিয়ে রান্না করা হয়। হ্যাঁ, এই যে তাপ দরকার, আমার গোস্ত দ্রুত সিদ্ধ করা দরকার, মাছ রান্না করা দরকার, যেটি করি আমার দ্রুত যে কাজটা খুব প্রয়োজন, আমার হাতে সময় খুব শর্ট, সেক্ষেত্রে আমি যে কাজটা খুব দ্রুত করতে চাই, এমন পাত্র ব্যবহার করতে হবে যেখানে নাইক্রোম তার ব্যবহার রয়েছে। তো সেটা তো আমাদের বাজার রেডিমেড কিনতেই পাওয়া যায়, আমরা কিনে নিয়ে আসতে পারি, বা তোমাকে আলাদা তৈরি করার কোনো প্রয়োজন নেই। বৈদ্যুতিক হিটার অত অ্যাভেলেবেল কিনতেই পাওয়া যায়, সেক্ষেত্রে আমরা কিনতে পারি। জাস্ট তোমার প্রযুক্তি জানা হলো যে আসলে এখানে কোন তার ব্যবহার করা হয় তোমার পরীক্ষার জন্য। এখন আরেকটা মজার বিষয় আছে, বৈদ্যুতিক ইস্ত্রি। ইস্ত্রি হলো তুমি তোমার কি বলে, পানি গরম করবে, ইস্ত্রি দিয়ে কী করে, কাপড় তুমি লন্ড্রি করবে, অর্থাৎ কাপড় ঠিক করবে, যেটা বলে কাপড় মেরামত করা। তো এখানে আলাদা অবশ্যই গঠন রয়েছে, এখানেও আলাদা কোনো তার ব্যবহার করা হয়, অর্থাৎ তোমাকে প্রয়োজন, তোমার প্রয়োজন যেটা, যে দ্রুত তোমার যেখানে কি বলে এটাকে, গরম তাপ লাগবে, যেখানে তোমার তাপ প্রয়োজন সেখানে নাইক্রোম তার আমরা ব্যবহার করব, আর যেখানে আলো প্রয়োজন সেখানে আমাদের টাংস্টেন তার ব্যবহার করতে হবে। তো বৈদ্যুতিক ইস্ত্রি দেখো, বৈদ্যুতিক হিটারের মতোই ইস্ত্রি গঠন প্রণালী, কারণ এখানে আমার দরকার কি, আমার দরকার হলো তাপের, আলোর প্রয়োজন নেই, আলো প্রয়োজন বাল্বে, সেক্ষেত্রে আমি টাংস্টেন তার ইউজ করব, কিন্তু যখন নাইক্রোম তার ব্যবহার আসবে তখন আমার যেখানে তাপ প্রয়োজন সেখানে ব্যবহার করব। তো এই ক্ষেত্রে নাইক্রোম তারটি ইস্ত্রির নিচের মসৃণ লৌহ নির্মিত তলটিকে উত্তপ্ত করে
এক্ষেত্রে তাপ উৎপাদন আহ, বিদ্যুৎ প্রবাহের উপর নির্ভরশীল, প্রবাহ বেশি হলে ইস্ত্রি বেশি উত্তপ্ত হয়। তো এটা তো আমি বুঝেই গেছি যে আমরা যদি আমার এখানে শুধু ব্যবহার করে থাকি টাংস্টেন তার, তাহলে আমি আলো পাবো। নাইক্রোম তার যখন ব্যবহার করব সেক্ষেত্রে আমি তাপ পাবো। হ্যাঁ, দুইটাই পাবো, তবে দ্রুত এবং মন্থর গতি রয়েছে। আমি যখন বাল্বে টাংস্টেন তার ব্যবহার করেছি তখন আমি তাপ কিছু পেয়েছি, কিন্তু আসলে তাপটা খুবই নগণ্য, তার চাইতে আলোটাই বেশি। আর যখন আমি একটা বৈদ্যুতিক হিটার বা ইস্ত্রিতে বা যেখানে আমার খুব বেশি তাপের প্রয়োজন, খুব দ্রুত প্রয়োজন, সেক্ষেত্রে আমি নাইক্রোম তার যদি ইউজ করে থাকি তাহলে সেক্ষেত্রে আমি তাপটা খুব বেশি এবং দ্রুত পাবো, কিন্তু আমরা আসলে এখান থেকে তেমন কোনো আলো পাবো না বললে চলে। তো আমরা আসলে জানলাম যে তড় বিদ্যুতের যে ব্যবহারটা আমরা জেনে গেলাম। এখন যে আমরা যাই যে চুম্বক কি আসলে। পৃথিবীতে আমরা জানি চুম্বক বলতে যেটা বুঝি, যেখানে আকর্ষণ বিকর্ষণের বিষয় রয়েছে, কেউ আকর্ষণ করবে কেউ বিকর্ষণ করবে। আসলে একটা চুম্বক পদার্থের এমন একটা পদার্থ, মানে এমন জাতীয় একটা লৌহ পদার্থ, এটা অবশ্যই লোহা জাতীয় হবে, এবং যেখানে অন্য কোনো পদার্থকে আকর্ষণ কিংবা বিকর্ষণ করে, সেটাই হলো মূলত চুম্বক। অর্থাৎ চুম্বক হলো পদার্থের এমন একটা ধর্ম বা এমন একটা পদার্থ যা অন্য পদার্থকে আকর্ষণ কিংবা বিকর্ষণ করে। এবং আমরা জানি চুম্বকের দুইটা প্রান্ত রয়েছে, একটা নর্থ একটা সাউথ, অর্থাৎ একটা উত্তর মেরু একটা দক্ষিণ মেরু। মনে রাখতে হবে চুম্বকের কখনোই পশ্চিম কিংবা পূর্ব মেরু নেই, চুম্বকের দুইটা মেরু, একটা উত্তর মেরু একটা দক্ষিণ মেরু। এখন আমরা যাব তোমাদের বই আসলে কি বিষয় বলা আছে। খুব সুন্দর একটা ইতিহাস তোমাদের বই আছে, একটু মজার বিষয় আসলে। 106 পৃষ্ঠা দেখো, প্রচলিত আছে যে প্রাচীন গ্রিসে ম্যাগনেসিয়া নামক প্রদেশে, অর্থাৎ একটা প্রদেশ, গ্রিসের একটা দেশ, কি বলে প্রদেশ, ম্যাগনেসিয়া নামক প্রদেশে ম্যাগনাস নামে এক রাখাল বালক বাস করত। ম্যাগনাস নামে এক রাখাল বালক বাস করত। সে সারাদিন মাঠে মাঠে মেষ চড়াতো ও সন্ধ্যাবেলা বাড়ি ফিরত। একদিন বাড়ি ফেরার সময় ম্যাগনাস তার লাঠিটি মাটি থেকে তুলতে গিয়ে দেখলো লাঠিটি উঠানো যাচ্ছে না, লাঠির মাথা একটি পাথরের সাথে আটকে আছে। সে লক্ষ্য করে দেখলো লাঠির মাথায় লোহাটিকে পাথরটি টেনে ধরে আছে, অর্থাৎ ম্যাগনাস দেখলো লোহা এই অচেনা পাথরটিকে আকর্ষণ করছে। ম্যাগনাসের নাম অনুসারে এই পাথরের নাম করা হয় ম্যাগনেট। দিস ইজ চুম্বক। আমরা যা বলি এখন চুম্বক, এটাই আসলে ম্যাগনেট বলা হয়। দেখো কি সুন্দর ইতিহাস, যে একজন বালকের নাম ছিল ম্যাগনাস, তার লাঠি পড়ে গেল, একটা পাথরের মধ্যে আটকালো। এখন সে উঠে দেখা যায়, যখন লাঠি উঠাবে তখন দেখা যায় যে আকর্ষণ করছে তার লাঠিকে পাথরটি, ওই পাথরটির নাম হয়ে গেল তার নাম অনুসারে ম্যাগনেট। ম্যাগনাস ছিল তার নাম, আর ওই লাঠি পাথরের নাম হয়ে গেল ম্যাগনেট। আর আমরাও জানি যে ম্যাগনেটের বাংলায় হলো চুম্বক। ম্যাগনেটের বাংলার প্রতিশব্দ হলো চুম্বক। আমরা এও দেখতে পেলাম চুম্বকের লোহাকে আকর্ষণ করার ক্ষমতা আছে। আকর্ষণ এক প্রকার বল দিয়ে কাজ করা যায়, অতএব চুম্বকের কাজ করার সামর্থ্য আছে, অর্থাৎ চুম্বক এক প্রকার শক্তি। হ্যাঁ, আমরা চুম্বক সম্পর্কে জানলাম। চুম্বকের ধর্ম সাধারণভাবে আমরা বলি যে চুম্বকের ধর্ম, তোমাদের বইয়ে আসলে অনেক বিষয়ে চেষ্টা করেছে, কিন্তু মূল বিষয় হলো চুম্বকের মেরু হলো দুইটা, একটা উত্তর একটা দক্ষিণ। এই দুইটা মেরু, এদের ধর্ম দুইটা, মৌলিক ধর্ম দুইটা, হয় কাউকে সে আকর্ষণ করবে, না হয় কাউকে সে বিকর্ষণ করবে। এই দুইটা ধর্ম মৌলিক ধর্ম। তার মানে আমরা বুঝলাম চুম্বকের মৌলিক ধর্ম হলো দুইটি, এক অন্য পদার্থকে চুম্বক আকর্ষণ করবে, না হয় অন্য পদার্থকে চুম্বক বিকর্ষণ করবে। এখন আকর্ষণ করবে কখন? যখন দেখা যাবে বিপরীতধর্মী প্রান্ত একত্রিত হয়েছে, বিপরীতধর্মী প্রান্ত যখন থাকবে তখনই আকর্ষণ করবে। আর যদি সমানধর্মী প্রান্ত হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই বিকর্ষণ করবে। তো আজকের ক্লাসে আমি আর সামনে না আগাবো, যেটুকু আসলে আলোচনা করার চেষ্টা করেছি। গত ক্লাসে কিছু রিভিউ নিয়েছি, আজকের ক্লাসে আমরা চেষ্টা করেছি কিছু বিষয়, নতুন কিছু টপিকস আলোচনা করার জন্য। তো
তো তোমাদের রিকোয়েস্ট থাকবে, আমরা শুধু কষ্ট করেই গেলাম, যে এসে এসে ক্লাস নিলাম, তোমরা ক্লাস দেখলে, কিন্তু এর কোনো আউটপুট বা এর কোনো রেজাল্ট আমরা পেলাম না, আসলে তাহলে আমাদের কষ্ট ছাড়া আর কিছুই হতে পারে না। তো যে টপিকসগুলো আমি পড়েছি, বোর্ডে বোঝানোর চেষ্টা করেছি, তোমাদের বইয়ের টপিকস আমি বলে দিচ্ছি, সেক্ষেত্রে তোমরা তোমাদের বাসায় তোমাদের বাসায় এই টপিকসগুলো পড়তে পারো। পরে তুমি সেখান থেকে কিছু প্রশ্ন আউট করো, আমাকে প্রশ্ন করো পরবর্তী ক্লাসে, স্যার এই টপিকসগুলো তো আলোচনা করেছেন, তো এই টপিকসটা আমি বুঝতেছি না স্যার, একটু আলোচনা করলে ভালো হয়, আমরা চেষ্টা করি। তো তোমাদের আজকে এই পর্যন্তই, ভালো থাকো। আশা করি তোমরা যে কথাগুলো বললাম যে ক্লাস করো, আজকে কয়েকজনকে জিজ্ঞাসা করলাম, খুবই কষ্ট লাগছে, আবারও বলছি যে ক্লাসই নাকি করে নাই, এটা কাম্য নয়। তোমরা ক্লাস করবে, মনোযোগের সাথে করবে, বাসায় পড়বে, তোমাদের মানসিক, শারীরিক এবং সকল দিক থেকে তোমরা সুস্থ থাকো, এই কামনা করে আজকের ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।